নমস্কার। আজকে দেখতেই পাচ্ছেন যে অনুষ্ঠানের অতিথিকে মধুজা সেন রয়, সিপিআইএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্যা। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এবং যারা এ ব্যাপারে কৌতূহলী তারা সবাই বুঝতে পারছেন যে সিপিএম দলের এখন বর্তমানে কিন্তু একটু বিড়ম্বনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডিফেকশনের খবর আসছে। তার মধ্যে সব থেকে যে মানে কি বলবো, যে সব থেকে যে খবরটা একটু আলোড়ন তুলেছে সেটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিকুর রহমানের যে বক্তব্যগুলো, এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে এই যে নতুন যুব সাথী প্রকল্প যেটা তৈরি হয়েছে, এর ফলে বর্তমানে শাসক দল কি ইলেকশনে বা আগামী যে নির্বাচন হতে চলেছে তাতে কি তারা একটা বিশেষ কোনো সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেল, এবং বিরোধী দলের পক্ষে কি এই নির্বাচন লড়াটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? এই ব্যাপারে মূল্যায়নের জন্য কিন্তু মধুজার আজকে এই সাক্ষাৎকার। মধুজা, প্রথমে শুরুতেই আগে বলুন যে যে সিচুয়েশনে সিপিএম এখন আছে, এই সিচুয়েশনটা ইলেকশনের ঠিক 2.5 মাস বা 2 মাসের আগে কতটা বাঞ্ছিত ছিল, অথবা কতটা অসুবিধাজনক? সিচুয়েশনের কি আছে? এমন কোন সিচুয়েশনে নেই যা আমাদের ইলেকশনের আগে আমাদেরকে খুব বিড়ম্বনায় টিড়ম্বনায় ফেলেছে। এরকম কোনো ঘটনাটা আসলে নয়। আপনি যা বলছেন তাতে দেখুন, আমাদের তো ভোটের কাজ চলছে, যেরকম জেলাগুলোতে চলছে। রাজ্য কমিটির মিটিং ছিল, সেখানে নিশ্চিতভাবে আপনারা সবাই দেখেছেন সেলিমদা বলেছে নির্বাচন নিয়ে আমাদের পরিকল্পনা, বা ধরুন আহ আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামের পরিকল্পনা। আমরা নির্দিষ্টভাবে আমাদের যে কাজ করার কথা আমরা সে কাজের মধ্যেই আছি। মানুষের রুটি রুজির সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে আন্দোলনে যাওয়া। আমরা এটা বলেছিলাম খুব পরিষ্কার করে যে এসআইআর এ যদি একজনও মানুষ, যারা ভোটার তালিকায় যাদের নাম থাকার যোগ্যতা আছে, একজনও ন্যায্য ভোটারের নাম যদি বাদ পড়ে, তাহলে হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত দেখে নেব। ফলে আপনারা দেখেছেন এসআইআর পর্বে আমাদের গোটা রাজ্যের পার্টি কর্মীরা নেমেছেন কিভাবে কিভাবে মানুষের কাছে সাহায্যের, সহযোগিতার হাত আমরা আমাদের সাধ্য মতন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে দাঁড়িয়ে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হলে তাতে যদি কোনো গরমিল দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কি করব না করব, সেই নিয়ে আমাদের যা পরিকল্পনা, এই ধরনের যা আলাপ আলোচনা করার, এগুলো আমাদের চলছে, নর্মালি চলছে সেগুলো সব। না, সে তো ঠিকই আছে। একটা রাজনৈতিক দল যেভাবে একটা সার্বিকভাবে একটা নির্বাচনকে যেভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যায় সেটা তো বোঝা গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বেশ কিছু ঘটনা ঘটে চলছে, তার মধ্যে প্রতিকূলের ঘটনাটা পার্টিকুলারলি, কারণ দক্ষিণপন্থী যে মিডিয়া আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রতিকূলের অভিযোগগুলো যত বেশি প্রচার পেয়েছে তার উত্তরে যে তার যে দল, বর্তমান যে দল, জানি না সে ভবিষ্যতে কোন দলে যাবে, তা তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যে পার্সপেক্টিভটা বা তাদের স্টোরি অন দেয়ার সাইড, সেটা কিন্তু এখনো সবার কাছে খুব একটা ক্লিয়ার নয়। একটু ভালো করে শুনতে অনেকেই আগ্রহী, একটু বলুন। দেখুন, এটা স্টোরির কিছু নেই। সিপিআইএম পার্টি একটা নির্দিষ্ট তার কর্মপদ্ধতি আছে, সেই কর্মপদ্ধতি মেনে চলে। এক। দুই হচ্ছে যে এই প্রশ্নে আজকে আমাদের রাজ্যের সম্পাদক যে কথা বলার সে কথা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি তার বাইরে বেরিয়ে অন্য কিছু বলার কোনো প্রশ্ন তো নেই। তার বাড়তি কিছু বলারও কোনো বিষয় নেই, বাড়তি কিছু বলারও কোনো জায়গা নেই। সিপিআইএম পার্টি তার নির্দিষ্ট কার্যধারা মেনেই কাজ করবে। এবার কার কি অভিযোগ আছে না আছে, সেটা তাদের ব্যাপার, তাদের সঙ্গে গিয়ে কথা বললে আপনারা জানতে পারবেন। না, সেটা তো দেখাই যাচ্ছে যে তার কি অভিযোগ, সে তো সরাসরি রাজ্য সম্পাদককে তো অভিযোগ করেছে, এবং এমন এমন কিছু টার্মস ইউজ করেছে যে টার্মটা সাধারণত খুব পরিপক্ক যে রাজনীতিবিদ তাদের কাছ থেকে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। রাজনৈতিক বিরোধ দেখা যায়, কিন্তু আপনি ব্যক্তিগত। নিজেই বলতেন পরিপক্ক রাজনীতিবিদের কাছ থেকে দেখা যায় না। তাহলে সে প্রশ্নের উত্তর দেবো কেন? ইট ইজ ইয়োর চয়েস। যদি 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 বলেন তাহলে অনেকেই হয়তো আরো ব্যাপারটা না না, ভালো করে আমি আমি না, আমার কেউ ভালো করে বোঝানোর কিছু নেই। যে ধরনের কথা বলছে, যে ধরনের কথা এসছে, যে ধরনের কথা আসছে ভেসে, তাতে যদি কোথাও দাঁড়িয়ে মানে যদি যদি প্রশ্ন থাকে কি থাকে, দেখুন কমিউনিস্ট পার্টিতে নির্দিষ্ট ফর্ম আছে প্রশ্ন করার।
সে প্রশ্ন পার্টির ভেতরেই করতে হয়। আমি একজন কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে, সিপিআইএম দলের সদস্য হিসেবে আমি এটা ছোটবেলার থেকে শিখে এসেছি, এবং সেটাই হচ্ছে যে জীবনের শেষ দিন পর্যন্ত এটাকেই মান্যতা দেব। পার্টির ভেতরে প্রশ্ন করতে হয়, পার্টির বাইরে পার্টি সম্পর্কে কেউ যদি কোনো প্রশ্ন তোলেন, সে জবাব দেওয়ার দায়ভার, কোনো পার্টি মেম্বার যদি হচ্ছে যে প্রশ্ন তোলেন পার্টির সম্পর্কে, তাহলে সেই জবাব দেওয়ার দায়ভার আমরা গোটাটা নিতে পারবো না। সেটা ঠিকই আছে, কিন্তু আজকে একটা বিশেষ সাক্ষাৎকার একটা বহুল প্রচারিত চ্যানেলে তার প্রকাশিত মানে ব্রডকাস্ট করা হয়েছে, তাতে সে বলছে যে এমন কিছু প্রশ্ন সে রেখেছিল দলের কাছে, তার মধ্যে একটা ডিসাইডেড হয়ে যাওয়ার আগে, একটা ডিসাইডেড হয়ে যাওয়ার পরে। আপনি কি একটু বলবেন যে প্রশ্নগুলো মানে কিরকম কি ছিল? বা মানুষের তো একটু জানার কৌতূহল বা। যদি যদি দলের ভেতরে কোনো প্রশ্ন হয়ে থাকে, আমার সে সম্পর্কে জানা নেই। দলের সদস্য মানেই সবার সব বিষয়ে জানার অধিকার আছে এমনটাও নয়। যদি দলের ভেতরের প্রশ্ন হয়ে থাকে, তাহলে দলের ভেতরের প্রশ্ন নিয়ে বাইরে আলোচনা করার কোনো আহ সাংবিধানিক আহ ক্ষমতা, সাংবিধানিক অধিকার আমার নেই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এই অধিকার নেইটা, এইটা হচ্ছে যে দলের ভেতরের কথা দলেই আলোচনা করব, দলের বাইরে বেরিয়ে বলবো না, এইটা মেনে নিয়েই আমি কমিউনিস্ট পার্টি করতে এসেছি। ফলে সেখানে দাঁড়িয়ে, দলের বাইরে দাঁড়িয়ে দল সম্পর্কে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দেব না। ঠিক আছে, কিন্তু আহ, সে তো এখন দেখা যাচ্ছে যে এমন বেশ কিছু নেতা নেত্রীর নাম বলছে যারাও মনে হচ্ছে যেন তারা বিক্ষুব্ধ, এবং এই ধরনের ব্যাপারটা কি আপনারাও কি অ্যান্টিসিপেট করছেন? এরকম কোনো অ্যান্টিসিপেশনের জায়গাই নেই, এরকম কোনো অ্যান্টিসিপেশনের নাম নিয়েছে, জায়গাই নেই। নাম নিয়েছে, আমি নামটা বলতে চাইছি না। কার কার, আমি তো শুনিনি কার নাম নিয়েছে, আপনি বলুন। আজকে বলেছে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেরই নাম নিচ্ছে। আমিও তার সববার নাম যে অত ভালো করে জানি তা নয়। সৃজন খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ওর বক্তব্য। আপনি সোশ্যাল মিডিয়া আপনি দেখলে দেখতে পাবেন, সৃজন আজ সন্ধ্যাবেলাও পার্টির প্রোগ্রাম করেছে। ফলে দলের বাইরে দলের ভেতরের কথা সম্পর্কে যে বলতে গিয়েছে, তার আমি বারবার একটা কথাই বলছি, যে তার কোনো প্রশ্নের উত্তর আমি একজন দলের সদস্য হিসেবে এটা কোনো মাধ্যমেই বসে হচ্ছে যে দিতে দেব না। ঠিক আছে। যে ব- দলের বাইরে গিয়ে দলের ভেতরের কথা সম্পর্কে মুখ খুললেই সেটাকে এন্টারটেন করতে হবে, এর কোনো মানে নেই। সমস্যাটা হচ্ছে যে আমিও ইনসিস্ট করছি না যে আপনি উত্তর দিন, কিন্তু ঘটনাটা হচ্ছে অভিযোগগুলো যত প্রচার পাচ্ছে, অভিযোগের ওই যে কাউন্টার যে উত্তরগুলো সেটা কিন্তু অতটা প্রচার পাচ্ছে না। তা যারা প্রচার করছে, যারা প্রচার মাধ্যমকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে বিভিন্নভাবে, তারা ঠিক করে আসলে কোন প্রচারকে ঠিক কতটা গুরুত্ব দেবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথাই বলেন, আহ মানে আমি কর্পোরেট মিডিয়া বাকি পোর্শনটা আমি ছেড়ে দিলাম, বাকি যে গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া আমি ছেড়েই দিলাম। সোশ্যাল মিডিয়ার কথাও বলেন, সেখানেও নির্দিষ্ট অ্যালগোরিদম আছে, সেখানেও তাদেরও নির্দিষ্ট বক্তব্য আছে কোন কথাকে তারা বেশি প্রচার করবে বা তো কোন কথাকে তারা বেশি প্রচার করবে না। আমি যদি একটা খুব ফ্যামিলি গ্রুপ ফটো দিই, নিজেদের একটা খুব কারুকার্যের ফটো দিই, তাহলে হচ্ছে যে সেই ছবি যতটা প্রচারিত হয়, অথচ পার্টি বলছে যে আমরা মানুষের কাছ থেকে, মানুষের কথা শুনে মানুষ ইস্তেহার তৈরি করবে, মানুষ হচ্ছে যে আমাদেরকে এজেন্ডা দেবেন যে কোন কোন বিষয়ে সিপিআইএম পার্টি সামনে রেখে ভোটে লড়বে। তার যদি পোস্ট হয়, তাহলে সেই পোস্টের রিচ ভিউ অনেক কম হয়, এ আমরা প্রত্যেকে জানি। ফলে সেই অ্যালগরিদমে কি প্রচার হচ্ছে বা না হচ্ছে তাই দিয়ে পার্টি মেম্বাররা অন্তত বিভ্রান্ত হবেন না, পার্টি সমর্থকেরাও বিভ্রান্ত হবে না। যদি কেউ বিভ্রান্ত হয়ে থাকেন কোথাও দাঁড়িয়ে, সেটা সাময়িক বিভ্রান্তি, এই বিভ্রান্তি অচিরেই কেটে যাবে, এ আমরা খুব নিশ্চিত করে বলতে পারি। না, শুধু যে আপনি সমাজ মাধ্যম বলছেন ব্যাপারটা তা না, মেইন স্ট্রিম মিডিয়াতেও তো আসছে। মেন স্ট্রিম মিডিয়া বাংলা বাঁচাও যাত্রা কদিন দেখিয়েছে বলুন তো? যাকে নিয়ে আজকে মেন স্ট্রিম মিডিয়া এত শোরগোল, সে যখন হচ্ছে যে কলেজ ইলেকশনের সামনে দাঁড়িয়ে মার খাচ্ছিল তৃণমূল কংগ্রেসের হাতে, মার খেয়ে প্রায় মৃত অবস্থায় পড়েছিল, তৃণমূল কংগ্রেস ভেবেছিল মরে গেছে তাই চলে গিয়েছিল, যখন পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে একের পর এক সন্ত্রাসের মোকাবিলা করেছে, তখন কোথায় ছিল মেন স্ট্রিম মিডিয়া? সেদিন তো মেন স্ট্রিম মিডিয়া প্রচার করেনি, আজকে দাঁড়িয়ে প্রচার করছে। তার কারণ সিপিআইএম রুটি রুজির ইস্যুতে লড়াই করে মানুষের মনে আবার নিজের জায়গাটা
ফেরত পেতে শুরু করেছে, তার থেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে, তাই জন্য কার্যত নন ইস্যুকে ইস্যু বানিয়েছে। গতকাল বিষ্ণুপ্রসাদ শর্মা চলে গিয়েছে বিজেপি ছেড়ে, বিধায়ক তো, বিধায়ক কার্শিয়াং এর বিধায়ক ছেড়ে চলে গিয়েছে এতে তৃণমূলে চলে গিয়েছে। খবর দেখেছেন? এত খবর হতে দেখেছেন? আজকে কেন করছে? রুটি রুজির লড়াই যা প্রতিদিন সামনে আসছিল, যা নিয়ে আহ, এই গোটা আহ, কি বলবো মানে বাম বাহিনী যারা হচ্ছে যে এই গোটা কাজটা করছিল, আহ এইটার মধ্যে থেকে হচ্ছে কিছুটা বের করে আনার চেষ্টা ওরা করলো, তবে এই চেষ্টা ওদের খুব বেশি দিন স্থায়ী হবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আরেকজনের নাম নিতেই হচ্ছে, না হলে এই যে সাক্ষাৎকারটা খুব একটা মানে সাকসেসফুল হবে না। আহ, যে কারণে নামটা নিতে বাধ্য হচ্ছি, যে দীপশিতা ধর, শোনা যাচ্ছে যে তিনি নাকি এখনো পর্যন্ত তার যে মেম্বারশিপ কার্ড এখনো পর্যন্ত রিনিউ করাননি। কেন আমি তো বুঝতে পারি না। সিপিআইএম পার্টির ভেতরের বিষয়, আমরা দলীয় সদস্যরা কবে হচ্ছে যে সেই দলীয় সদস্যপদ রিনিউ করাবো বা না করাবো, 31শে মার্চ অব্দি সময় আছে। দীপশিতা একাধিক জায়গায় বলেছে এই প্রশ্নে কথা। তারপরে দাঁড়িয়েও আমরা কেন এই নন ইস্যু নিয়ে কথা বলছি? এগুলো সিপিআইএম পার্টির রাজনীতি, মানুষের রাজনীতি, খেটে খাওয়া মানুষের রাজনীতি, এবং সেখানে দাঁড়িয়ে রুটি রুজির কথা, মানুষের জল জমি জঙ্গলের কথা, নদী বাঁচানোর কথা, জঙ্গল বাঁচানোর কথা, তার সাথে হচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গটা মহিলারা, কি গ্রাম কি শহর, মানে একটু আর্থিকভাবে অসচ্ছল মহিলারা, আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো মাইক্রোফিন্যান্সের জালে জর্জরিত হয়ে রয়েছে, জর্জরিত হয়ে রয়েছে। আমরা এই সব বিষয় নিয়ে কথা বলতে অনেক বেশি আগ্রহী, এসব নন ইস্যু নিয়ে কথা বলতে আমরা আগ্রহী নই। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে যে ইস্যুতে আপনি কথা বলতে আগ্রহী সেই ব্যাপারটাতেই আসি। এখন আরেকটা নতুন স্কিম চালু হয়েছে, যুবসাথী। হুম। আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কটা যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে, তার কিউমুলেটিভ যে এফেক্ট অন এ পার্টিকুলার ফ্যামিলি উইথ 4 পার্সনস, সেটা দেখা যাচ্ছে এক একটা ফ্যামিলিতে কম করে হলেও মাসে 5,500 টাকা ঢোকে অ্যাজ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবং তার মধ্যে কি আছে, যে গ্র্যান্ড মাদারের জন্য একটা ওল্ড এজ পেনশন, মাদারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, একটা 25-26 বছর বয়সী মেয়ের জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, এবং ছেলের জন্য একটা যুব সাথী বা ওই ধরনের কিছু একটা 5,500 টাকা। এবং তার সঙ্গে যে ফ্রি যে রেশন যেটা আছে, 21 কেজি চাল বা 14 কেজি গম। এই যে পরিমাণ যে ফ্রিবিজ যেটা দেয়া হচ্ছে, এর ফলে কি আপনার মনে হয় যে পার্মানেন্টলি যে রাজ্যের যে শাসক দল, তারা এমন একটা জায়গাতে চলে গেছে যার এগেনস্টে কোনো স্লোগানই খুব একটা কার্যকর হবে না? না না, একদমই এরকমটা ঘটনা নয়। এর কোনটা দেওয়া হতো না বামফ্রন্টের সময়? লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর বাকি সব কটা বামফ্রন্টের সময় দেওয়া হতো। এই যে আপনি বিনামূল্য মানে 2 টাকা কেজি আহ, আহ, চাল গমের কথা বলছেন, হ্যাঁ, রেশনের ব্যবস্থার কথা বলছেন, এই এই 2 টাকা কেজি করে দেওয়া হবে, কতটা দেওয়া হবে, কি পরিমাণ দেওয়া হবে, তো সব ইউপিএ এক সরকারের সময় ঠিক হয়েছিল, কমন মিনিমাম প্রোগ্রামে ছিল। এক। দুই হচ্ছে যে বেকার ভাতা, আজকে যুবসাথী নাম দিয়েছে, ওদের নামের বাহার আছে। হ্যাঁ, তো এই যুবসাথী বলুন বা বেকার ভাতা বলুন, এ তো পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় চালু ছিল। মমতা সরকার এসে বন্ধ করলো কেন? কেন বন্ধ করলো, আগে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ওরা যে কথা বলেছে, সেই কথা মিথ্যে কথায় পর্যবসিত হয়েছে, বোঝা যাচ্ছে সেটা, যে ওরা নাকি অনেক চাকরি দিয়েছে। তাহলে যুবসাথীর লাইনে কেন যুবসাথীর লাইনে এত ভিড় তাহলে হতো না? এক। দুই হচ্ছে যে আমি আসি এবার একটু আপনার হিসেবে, আপনি একটা হুম। 4 জনের কথা বললেন, আমি ধরে নিলাম আহ যিনি পরিবারের ওই ছেলেটি বা মেয়েটির বাবা তিনিও আছেন। আপনি দুটো বিষয় বাদ দিয়ে গেছেন, কন্যাশ্রী বাদ দিয়ে গেছেন, আপনি বাদ দিয়ে গেছেন রূপশ্রী বাদ দিয়ে গেছেন, আমি বলছি আপনাকে এইগুলো কথা। বল। হ্যাঁ, এই হুম। সব আছে। হুম। আচ্ছা, তারপরে আপনি একটা হিসেব দিলেন যে মাসে 5,500 টাকা, তাই তো? হুম। ধরে নিলাম কেউ পড়াশুনো করেন না, বিয়ে এখনো ঠিক হয়নি মেয়ের, তাহলে হচ্ছে যে রূপশ্রী পেত। অদ্ভুত একটা পিতৃতান্ত্রিক নাম, সেটাও না হয় ছাড়লাম। কিন্তু কথা হচ্ছে যে, আচ্ছা বলুন তো, একটা 4 জন 5 জনের ফ্যামিলি রান করাতে 5,500 টাকায় হয়? ন্যূনতম 26,000 টাকা তো লাগে একটা পরিবার রান করতে, এটা আমার হিসেব না।
ভারতবর্ষের সরকার অনেকগুলো কমিশন টমিশন করে সেই কমিশনের হিসেব, তার কতটা নিউট্রিশন লাগবে, পড়াশুনো খাতে কতটা খরচ হবে না হবে, স্বাস্থ্য খাতে কতটা থেকে রাখতে হবে, এই সবটা সহ হচ্ছে যে কিন্তু এই হিসেবটা হয়। তাহলে 26,000 টাকার ন্যূনতম মজুরি এমনি এমনি তো কোথাও দাঁড়িয়ে ঠিক হয়নি। 5,500 টাকা, 5,500 টাকায় কি হয়? যদি 5,500 টাকাতেই সংসার চলতো, তাহলে মুখ্যমন্ত্রী কেন দাঁড়িয়ে বলুন তো, কেন দাঁড়িয়ে বলুন তো, আজকে 7,000 টাকা ছিল বিধায়কদের মাইনে, বিধায়কদের মাইনে বাড়লো কেন? লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে এখন। একটা মিটিং অ্যাটেন্ড করলে যা ছিল সেটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল কেন? দ্বিগুণ, আড়াই গুণ, 3 গুণ হয়ে যাচ্ছে কেন? টাকার দরকার কি? মানে খাবার জিনিসের দাম কি শুধু এমএলএ এমপিদের জন্য বেড়েছে নাকি? খাবার জিনিসের দাম সাধারণ মানুষের জন্য সব থেকে বেশি ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। স্বাস্থ্যের পরিকাঠামো কোথায় আমাদের ভেঙে পড়েছে। বেসরকারি খাতে স্বাস্থ্যের আহ, মানে আমাদের পরিষেবা নিতে আমরা বাধ্য হচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে প্রতিদিন খরচ বাড়ছে। শিক্ষাটা কার্যত উঠে গিয়েছে, কার্যত উঠে গিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে 8,500-এর কাছাকাছি স্কুল বন্ধ, 6,000-এর ওপরে এরকম রয়েছে স্কুল যেখানে ওয়ান টিচার। প্রাইভেট স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করতে বাধ্য হচ্ছেন বাবা মা। প্রাইভেট স্কুলের খরচ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর প্রাইভেট স্কুলের খরচ একদিকে দাঁড়িয়ে রয়েছে, মানে আকাশ ছুঁই ছুঁই খরচ, আর অন্যদিকে দাঁড়িয়ে আহ সেই প্রাইভেট স্কুলের টিচাররা, সেই প্রাইভেট স্কুলের যারা স্টাফ রয়েছেন কি অবস্থায় রয়েছেন। আগে এমনি ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছিল, এখন 11 মাসের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে। থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল আসছে। ইয়ার কি মারছে? আমাদের দয়া করছে নাকি? হ্যাঁ, আমাদের সমস্ত জনকল্যাণমুখী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে দাঁড়িয়ে যতদিন না পর্যন্ত একটা সুস্থির রোজগারের ব্যবস্থা আসছে, ততদিন পর্যন্ত আমরা জানি যে কিছু জায়গায় দাঁড়িয়ে মানুষকে কিছু রিলিফ দিতে হবে, সেইখানের জায়গা থেকেই ভাতার এই কথা, সেটা হচ্ছে যে খুব পরিষ্কার ভাবে আসছে। এই ভাতা আমরা বামফ্রন্ট সরকারের সময়ও দিয়েছি, মমতা ব্যানার্জি কোনো নতুন কাজ করছে না। আচ্ছা, এবং তার, আমি বলুন একটা বলুন। সেন্টেন্স একটু হ্যাঁ, শুধু হ্যাঁ, শেষ হ্যাঁ, করি, হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ, নতুন কাজ করছে না, ওকে, কোনো নতুন কাজ করছে না। ওকে। এবং এখানে দাঁড়িয়ে, এবং এটা শুধু এই রাজ্যে দেওয়া হয় এমনটাও নয়, অন্যান্য রাজ্যগুলোতেও দেওয়া হয়। আচ্ছা, শুধু যদি ভাতার ওপরেই ডিপেন্ডেন্ট হতো, তাহলে বলুন তো কিভাবে হচ্ছে যে, তাহলে বামফ্রন্ট সরকারের সময়ে দাঁড়িয়ে বামফ্রন্টকে ভোট না দিয়ে মানুষ অন্য লোককে ভোট দিয়েছিল কেন? ভোট কখনো ভাতার ওপরে নির্ভরশীল নয়। তৃণমূল কংগ্রেসের অপরাধ হচ্ছে ওরা এটাকে ওদের সরকারি প্রকল্পগুলোকে ওরা ওদের দলীয় প্রকল্প হিসেবে চিহ্নিত করতে চাইছে, এবং আমি তোমাকে দিচ্ছি। সরকার তো মানুষের টাকা নিয়ে মানুষকে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওদের সেন্সটা হচ্ছে, ওদের ধারণাটা এটা ওরা পার্কুলেট করতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস ভাই তোমায় দিচ্ছি, তুমি আমায় ভোটটা দাও। এটাকে ওরা হচ্ছে যে দয়ার দান বানাতে চাইছে। আমরা মনে করছি না একবারের জন্য এই কোনো প্রকল্প, কোনো ভাতা এটা দয়ার দান নয়। তাই এই ভাতা দিয়ে এইটা কখনোই মানুষের কাছে খুব গন্ডগোলের হয়ে যাবে, এই মানুষের কাছে এটাকে খুব আমরা করে দেখাতে পারবো। মানে এটার জন্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা দুর্লঙ্ঘ জায়গায় চলে যাবে, একে ভোটে হারানো সম্ভব হবে না, এই রকমটা কোথাও কোনো ঘটনা নেই। আর লাস্ট কথা এই প্রশ্নে, সেটা হচ্ছে চাকরির কোনো বিকল্প নেই। কোনো বেকার ভাতা দিচ্ছে মানে চাকরি দেবে না, এই বেকার ভাতার সঙ্গে চাকরির কোনো বিরোধ নেই, ফলে চাকরিটা দিতে হবে। ওই প্রশ্নে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমরা যে প্রশ্ন করার, এই বাংলার বেকার যুব সমাজ যে প্রশ্ন করার সে প্রশ্ন করছে, সে প্রশ্ন করবে। মমতা ব্যানার্জি ফেলিয়ার চাকরি দেওয়ার প্রশ্নে। ওকে, এবারে মানে আমার পরবর্তী প্রশ্ন আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে, আপনি বললেন যে ইকোনমিস্টরা বা এক্সপার্টরা তারা নিজেরা দেখেছেন যে একটা 4 জনের ফ্যামিলি চালাতে গেলে মাসে 26,000 টাকা মিনিমাম লাগে। তার মধ্যে 5,500 টাকার একটা হিসেব দেওয়া হচ্ছে, মোর দ্যান 20%, সেটা ফ্রিতে আসছে উইদাউট এনি এফোর্ট, প্লাস তার সঙ্গে তো রেশন, স্বাস্থ্য এগুলো তো রয়ে গেছে। তাহলে ধরে রাখা যাক যে কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এর কি আছে? হ্যাঁ, কি বলছেন? স্বাস্থ্যের কি আছে? স্বাস্থ্য সাথী আছে। আপনি জানেন স্বাস্থ্যসাথী কার্ডে কি কি পরিষেবা পাওয়া যায় আর কি কি পরিষেবা পাওয়া যায় না? এটা হাত পা ভাঙলে, কোনোদিন যদি কারোর পরিচিত কারোর হাত পা ভাঙে, আমি চাই না ভাঙুক, কিন্তু এই ঘটনা তো আমাদের আশেপাশে হামেশাই ঘটে।
কোনোদিন যদি ভাঙে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাবেন সরকারি হাসপাতালে, কি বলে একটু দেখবেন। কোনো যে নার্সিং হোম গুলোতে স্বাস্থ্যসাথী এনটাইটেল, বহু জায়গায় হচ্ছে যে নার্সিং হোম গুলো এ করাতে চাইছে না, স্বাস্থ্যসাথীর আন্ডারে চিকিৎসা করাতে চাইছে না, কারণ সরকারের কাছে তাদের লাখ লাখ কোটি কোটি টাকা ধার বাকি পড়ে গেছে। কি স্বাস্থ্যসাথী? ডাক্তার নেই হসপিটালে, স্বাস্থ্যসাথী কি? নার্স নেই, প্রয়োজনীয় টেকনিশিয়ান নেই, একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, বা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি প্রশ্নটা তো ফিনিশ করতে পারিনি। সেটা হচ্ছে যে একদম বলুন। সেটা হচ্ছে যে 20 বা 25% তো অলরেডি তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে চলে আসছে। বাকি 75%-এর জন্য, বা যদি 70ও ধরি, তার জন্য আপনাদের তো এখনো পর্যন্ত নির্বাচনের 2 মাস আগে তো এখনো তো কোনো রকম ইস্তাহার তো প্রকাশিত হয়নি। মানুষের কাছে কিভাবে বলবেন যে কি আমরা অল্টারনেটিভ পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি ভোটের জন্য? তাই মানুষ যে কথাগুলো বলবেন সেই কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের ইস্তেহার তৈরি হবে, সেই কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা অল্টারনেটিভ কথাগুলো বলবো। আর শোনা যাক। মানুষকে, আর এখন তো আর মাত্র 2 মাস সময় বাকি আছে। এখন হ্যাঁ তো 2 মাস মানুষের সময় বাকি আছে। আমরা মানুষের কাছে চেয়েছি, হুম, বলুন। আমরা মানুষের কাছে চেয়েছি, হোয়াট ইজ ইয়োর তারা ফিডব্যাক? যা পাঠাবে, হোয়াট ইজ ইয়োর ফিডব্যাক? তারা যা পাঠাবেন, হ্যাঁ আসছে। আরো একটু আশা বাকি রয়েছে, আমরা গোটাটাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে এটার কালমিনেশন করে আমাদের পার্টির পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রকাশ করা হবে যে আমাদের বিকল্প কি। আমাদের বিকল্প কি, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো রকমের কোনো ভাতা বন্ধ হবে না, বরঞ্চ বেনিফিশিয়ারি বাড়বে। কারণ এই ঢক্কা নিনাদ বাজিয়ে তার যে হচ্ছে যে বিজ্ঞাপন হয়, সে বিজ্ঞাপনী খরচও কমবে, এবং তার সাথে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি দুর্নীতিও হবে না এই পরিমাণ। হ্যাঁ, যে দুর্নীতি হচ্ছে সে দুর্নীতিও হবে না। ফলে সেখানে দাঁড়িয়ে বেনিফিশিয়ারির সংখ্যা আরো বাড়বে, এটা আমরা বলতে পারি। এবং এটা আমরা মানুষকে কোনো দয়া দাক্ষিণ্য কিচ্ছু দিচ্ছি না। আরেকটা কথা আমরা বলতে পারি, যে আমাদের সরকার যদি আমরা সরকারে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা চাকরির ব্যবস্থা করতে চাই। কিভাবে? ভাতা নয় শুধুমাত্র, মানে এই শুধুমাত্র সাময়িক রিলিফ নয়। চাকরি ব্যাপারটাই জানতে চাই যে চাকরির জন্য আপনাদের ব্লু প্রিন্ট কি? ব্লু প্রিন্ট এখনো পর্যন্ত যেটা মানুষের কাছ থেকে সাজেশন নিয়ে তৈরি হবে, আমি আপনাকে বারবার বলছি একই কথা, যে ব্লু প্রিন্ট মানুষের কাছ থেকে সাজেশন নিয়েই তৈরি হবে। ওকে, ঠিক আছে, চাকরি ব্যাপারটা নয়। আর বাকি এখনো 3টে জিনিস পড়ে রয়েছে যে ব্যাপারে একটা মানে ক্লিয়ার একটা ক্ল্যারিটি থাকা দরকার। তার মধ্যে একটা হচ্ছে আবাসন, আরেকটা হচ্ছে স্বাস্থ্য, আর আরেকটা হচ্ছে শিক্ষা। এই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি আছে যেটা মানুষের কাছে অল্টারনেটিভ হিসেবে প্লেস করতে চলেছেন? আবার কিছু বলবেন যে এই যে আমাদের আপনি আমাকে বারবার অল্টারনেটিভ গুলোর কথা বলছেন, আমি হুম, আপনাকে একই উত্তর বারবার দেব। আমি বরঞ্চ একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, বলুন বলুন। সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য, শিক্ষা, আমরা একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, হুম। সেটা হচ্ছে যে কোনো রকম দুর্নীতি হবে না, নিয়োগ হবে। হসপিটালে গেলে ডাক্তারবাবু পাওয়া যাবে, এরম কোনো হসপিটাল থাকবে না যার বাইরে সুন্দর নীল সাদা রং থাকবে, কিন্তু ভেতরে গেলে আমি কার্ডিওলজির ডাক্তার খুঁজে পাবো না। এরম হসপিটাল থাকবে না, এটা আমরা নিশ্চিত করতে পারি। আচ্ছা, মাই নেক্সট কোশ্চেন, ধরুন ইন আইডিয়াল সিচুয়েশন আপনার যে টোটাল যে জিডিপি বা যে আপনার যে স্টেটের যে জিএসডিপি যেটা আছে, তার কত পার্সেন্ট স্বাস্থ্য, শিক্ষা, আবাসনের জন্য ব্যয় করা উচিত বলে আপনার ধারণা? এই তো আমাদের বহুদিন ধরে কথা আছে, রাজ্য বাজেটের 10% আমাদের শিক্ষা খাতে ব্যয় করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় দাঁড়িয়ে সে চেষ্টা আমরা করেওছি। স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে, আরো আরো ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে। এবং দেখুন, সেটা একদম আমাদের রাজ্যের অর্থনৈতিক ভান্ডারের অবস্থা খুব খারাপ। সেখানে দাঁড়িয়ে যদি আমরা সরকার তৈরি করতে পারি, সেরকম জায়গায় দাঁড়িয়ে তখন ভাড়ারে কি আছে সবটা দেখে নিয়ে বেস্ট পসিবল অপশন যেটা, সেটাই আমরা করব। বোঝা গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরুন আজকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক হাল নিয়ে অনেক অর্থনীতিবিদও কিন্তু নানা রকম তাদের ওপিনিয়ন জানিয়েছেন। একটা 100% ট্রু পিকচার না পাওয়া গেলেও কিন্তু একটা আইডিয়া কিন্তু করা যাচ্ছে। এই যে ধরুন এখন 7 লাখ কোটি টাকার উপরে আপনার ঋণ রয়েছে। এই এই প্রায় আট এই লক্ষ হাজার কোটি টাকা হ্যাঁ, কি বলছেন? প্রায় 8 লক্ষ হাজার কোটি টাকা। আর যাই হোক, এখন বারে বারে বেড়ে যাচ্ছে।
তা লাস্ট প্রফেসর রতন খাসনবিশের একটা প্রোগ্রামে দেখছিলাম, আমার এই অনুষ্ঠানে উনি এসে বলেছিলেন যে মোটামুটি এখন 7 পয়েন্ট সামথিং লাখস অফ ক্রোর্স মানে আপনার আউটস্ট্যান্ডিং রয়েছে। এই ব্যাপারে মানে হাউ ইউ উইল অ্যাপ্রোচ দিস ডেট, মানে একটা তো নিশ্চয়ই বামফ্রন্ট সরকার যখন আগে ক্ষমতায় ছিল তখন হচ্ছে যে আগের বিপুল পরিমাণ ধার আমরা শোধ করেছি, ফর্টি মিটিয়েছি, আপনি থাউজেন্ড নিশ্চিতভাবে জানেন। 40,000 হুম। ক্রোর্স 40,000 ক্রোর। হ্যাঁ, হ্যাঁ। আজকে ন্যাচারালি টাকার মানে মূল্য তো পড়ে গিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সেদিন 40,000 কোটি টাকা ছিল, আজকে এটা লাখের ঘরে পৌঁছেছে। ফলে নির্দিষ্ট পরিকল্পনা থাকবে, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজ্যের আয় বাড়িয়ে, তার সাথে হচ্ছে যে বলতে পারি যে চুরি কমিয়ে, হ্যাঁ, এই সবটা করে, এবং তার সাথে কিছু জায়গায় কিছু ক্ষেত্রে অবশ্যই খরচের হ্রাস টানতে হবে। এই সবটা মিলিয়েই হবে। তার মধ্যে দাঁড়িয়ে মানুষকে যে রিলিফ দেওয়ার কাজ, সে কাজ আমরা করব, আমরা অতীতেও করেছি, আমরা ভবিষ্যতেও করব। 2004-এর নির্বাচনের আগে, 2004-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, যখন হরিকিষেণ সিং সুরজিৎ ছিলেন দলের মানে সাধারণ সম্পাদক, তিনি পি চিদম্বরমের সঙ্গে একটা কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করেছিলেন, এবং সেটা কিন্তু ইলেকশনের 1.5-2 মাস আগে কিন্তু সেটা প্রকাশিত হয়েছিল, এবং তার ভিত্তিতে কিন্তু এই ইউপিএ ওয়ানের সঙ্গে লেফট ফ্রন্টের যে একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা করেছিল, কমন মিনিমাম প্রোগ্রাম। এবং তার ফলে পিপুল হ্যাভ এ গুড ক্ল্যারিটি যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইফ দে কাম টু পাওয়ার। তা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে আপনারা যে অ্যাপ্রোচ নিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, অ্যাট দি লাস্ট মোমেন্ট আমরা আমাদের সমস্ত কিছু সিক্রেট ওপেন করবো সো দ্যাট নোবডি ক্যান আপনাকে প্লে গেট। আপনাকে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রামটা তৈরি হয়েছিল নির্বাচনের পরে দাঁড়িয়ে। কিসের ভিত্তিতে আমরা সমর্থন করব? তার আমরা আগে নির্বাচনের আগে তো এটা তৈরি হয়নি। আমরা আমাদের নিজেদের এজেন্ডা নিয়ে ভোটে লড়েছিলাম, এবং সেদিন দাঁড়িয়ে তো আমাদের কোনো এরকম প্ল্যাটফর্মও তৈরি হয়নি যে গোটা দেশ জুড়ে ইউপিএ আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে লড়েছিল, না, সেটা তো হয়নি। এটা কি, ফলে কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে সমর্থন দেওয়া হবে সেটা ঠিক হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এক, দুই হচ্ছে, বলুন বলুন দুই বলুন হচ্ছে হ্যাঁ ঠিক বলুন। আছেই এটা যে আপনি বলছেন খুব অল্প দিনের মধ্যেই আমাদের এটা প্রকাশ পেয়ে যাবে, এবং মানুষ জানেন আমরা রুজি রুজির প্রশ্নে কোন অ্যাপ্রোচে কথা বলি। ফলে মানুষ জানেন যে তাদের তাদের কথা নিয়ে গোটাটাকে এক জায়গায় এনে যদি আমাদের একটু দেরিও বা হয় আপনার মতে, আমরা মনে করছি না যেটা খুব দেরি কিছু হবে, আহ সেইটা খুব মানে মানুষ বুঝবেন যে তাদের কথাগুলোই ওই জায়গায় স্থান পেয়েছে। আচ্ছা এটা তো যারা গেল, মতামত দেবেন তারা অতি অবশ্যই বুঝতে পারবেন। এটা তো গেল হচ্ছে যে আপনার যে কি কি আপনি বাজেটে কি কি সংস্থান রাখবেন, এটা হচ্ছে তার ব্যাপার। এবারে ইলেকশনে মানে হচ্ছে কিন্তু ইলেকশনে কিন্তু শাসক দল উত্তর দেওয়ার জায়গাতে এবং বিরোধী দল হচ্ছে প্রশ্ন করার জায়গাতে। এইবারে আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশনে আপনারা কি এজেন্ডা সেট করতে পারছেন যে অন হোয়াট বেসিস দি নেক্সট ইলেকশন উইল বি হেল্ড, যে ধরুন এখন, একদম। হ্যাঁ সেই সেই ইস্যুগুলো কি? বাংলার বাংলাকে বাঁচাতে হবে। যদি একটা মানে একটা মোটা দাগে বলি, তাহলে আমাদের একটাই কথা, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলার স্বাস্থ্য, শিক্ষা, মানুষের রুজি রোজগার, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, কর্মসংস্থান, তার সাথে এইটা যেমন রয়েছে একদিকে দাঁড়িয়ে মাইক্রোফিন্যান্সের সমস্যা, আহ বাংলার গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, মফস্বল শহর এবং শহরের বস্তিতে মেয়েদের বাথরুমের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যা যেরকম রয়েছে, জলের সমস্যা, তার সাথে দাঁড়িয়ে নদী পাহাড় চুরি হয়ে যাচ্ছে, জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, বেআইনি খনি, এই সবটা মিলিয়েই আসলে বাংলা। বাংলা মানে শুধু মানুষ নয় তো, এ বাংলার প্রকৃতি, এ বাংলার খনিজ সম্পদ, এ বাংলার প্রাকৃতিক সম্পদ, সবটা মিলিয়ে, এবং এ বাংলার সংস্কৃতি, এ বাংলার লোক সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এই গোটাটা, সবটা আজকে বিপদের মুখে, প্রশ্ন চিহ্নের মুখে। এই গোটাটাকে বাঁচাতে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা নির্বাচনে লড়বো। ঠিক আছে, সময় শেষ হয়ে আসছে, আর দুটো তিনটে প্রশ্নের করি এটা শেষ করব এই আলোচনাটা। সেটা হচ্ছে যে আপনারা সাংগঠনিক আপনি বারে বারে বলছেন আমরা যদি ক্ষমতা আসি, ক্ষমতা আসার ব্যাপারে আপনাদের কনফিডেন্স লেভেল কতটা?
আপনার এতক্ষণ আমার কথা শুনে কি মনে হলো? দেখুন, আমরা মানুষের ওপরে ভরসা করি, আমরা মানুষের ওপরে ভরসা করি। এই সময়ের মধ্যে আমরা প্রচুর মানুষের কাছে গিয়েছি, এই সময়ের মধ্যে আমরা মানুষের সাথে পাড়ায় পাড়ায় গিয়ে মিট করেছি, তাদের কথা শুনেছি, আমরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি, মানুষের কথা শুনেছি, এখনো চলছে এই প্রক্রিয়াটা। ফলে মানুষ আমাদেরকে আত্মবিশ্বাস যোগাচ্ছেন, মানুষ যতটা আত্মবিশ্বাস দিচ্ছেন আমরা ঠিক ততটাই আত্মবিশ্বাসী। ঠিক আছে, আপনাদের সদস্য সংখ্যা বা যে নবীকরণের যে সংখ্যাটা সেটা কি আগের থেকে বেড়েছে না একই রকম রয়েছে বা? এইটা এখনো ফাইনালাইজ হওয়ার মতন তো জায়গা নেই, জায়গা নেই, এবং এটা যেদিন ফাইনালাইজ হবে সেদিন নির্দিষ্টভাবে পার্টি রাজ্য কমিটি থেকে প্রেস কনফারেন্স করেই আমরা জানি, এটা 31শে মার্চের পরে ডিক্লেয়ার আচ্ছা হবে। ঠিক আছে। আর আরেকটা জায়গাতে ডাটাতে দেখছিলাম যে টোটাল যে সদস্য সংখ্যার 11.4% হচ্ছেন মহিলা, 11.4% হচ্ছে মহিলা, এবং যুবদের যে ড্রপ আউট সেটাও প্রায় 7 থেকে 7.8% মতো তারা মানে নবীকরণ করাচ্ছেন না। একদিকে নতুন সদস্য আসছেন, আরেকদিকে পুরনো সদস্য নবীকরণ করছেন, এটা কি একে অপরকে কাউন্টার ব্যালেন্স করছে? যে হাউ কি ক্যান ইউ না হাউ দেখুন, ক্যান ইউ এই গিভ দি এই আইডিয়া, সেকেন্ড হাউ ক্যান ইউ গিভ দি আইডিয়া দ্যাট ইউ আর প্রগ্রেসিং ওয়েল, মানে হাউ ক্যান ইউ জেনারেট কনফিডেন্স অ্যামং আদার্স? এই সেকেন্ড তথ্যটা আপনি কোথায় পেলেন আমাদের অন্তত জানা নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে এই পর্যন্ত যা আমরা বুঝতে পারছি, যা আমরা দেখছি, চোখে দেখছি, তথ্য পাচ্ছি, সবটা মিলিয়ে এটুকু বলতে পারি যে দেখুন, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া যে একদিকে দাঁড়িয়ে কিছু মানুষের রিনুয়াল হবে না, কতগুলো কাজ করতে হয়, সে শর্ত পূরণ না হলে রিনুয়াল হয় না, এবং কিছু মানুষ বিভিন্ন কারণে হয় না সদস্যপদ রিনিউড। এটা যেমন থাকে তেমনি তার সাথে দাঁড়িয়ে নতুন সদস্যপদ প্রচুর আসেন, কিন্তু সদস্যপদ রিনিউ না করা মানে তিনি পার্টির প্রতি আস্থা হারাচ্ছেন, সর্বক্ষেত্রে ঘটনাটা এরকম নয়, বরঞ্চ খুব সামান্য ক্ষেত্রে এই ঘটনাটা এরকম ঘটে। ফলে সেখানে দাঁড়িয়ে এই কথাটা খুব পরিষ্কার একটা কথা, সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝছি যে ডুইং প্রোগ্রেস, মানে কি বললেন আপনি, যে প্রোগ্রেসটা আমরা খুব ভালো আপনার হচ্ছে আপনারা আমাদের। যে প্রগ্রেস করছেন, যেটা থেকে যে যে চিহ্নগুলো দেখলে লোকে বলছে ইয়েস গভর্নমেন্ট ক্যান চেঞ্জ, এই যে একটা। এটা দেখে, এটা এটা যে কারণে বুঝতে পারবেন আসলে গভর্নমেন্ট ক্যান চেঞ্জ আমরা ভালো করছি, তার সব থেকে দুটো পরীক্ষিত প্যারামিটার আছে। একটা হচ্ছে যখন বাজারি মিডিয়া আমাদের নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, আমাদের ছিদ্রান্বেষণে ব্যস্ত হয়ে পড়ে, তখন বুঝতে হয় যে কমিউনিস্ট পার্টি হিসেবে আমরা মানুষের মধ্যে আছি, মানুষের মধ্যে দাগ কাটতে পারছি, মানুষের কথা আমাদের কথা কোথাও দাঁড়িয়ে মিলে যাচ্ছে, সেই কারণে ওরা আমাদের ছিদ্রান্বেষণে ব্যস্ত হয়েছে। এই ছিদ্রান্বেষণ বেড়েছে গত কয়েকদিন ধরে, গত কয়েকটা মাস ধরে, এবং আগামী মাসগুলোতে আমি আপনাকে বলছি আরো বাড়বে। এ ধরনের ছিদ্রান্বেষণ বাড়বে, এ ধরনের খবরের প্রতি কৌতূহল বাড়বে বাজারি মিডিয়ার, এবং তার সাথে হচ্ছে যে দেখবেন অনেক ধন্দ ধোঁয়াশা প্রচুর তৈরি করা চলবে। তা আমাদের কথা খুব পরিষ্কার। আর একটা সেকেন্ড যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে উম, আপনি যে কোনো জায়গায় আমাদের সভা সমাবেশের একটু চেহারাটা দেখবেন, আমি অনুরোধ করব বা দর্শকদেরও অনুরোধ করব, একটু চেহারাটা দেখবেন, মানুষের মেজাজ, মানুষের মেজাজ বদলাচ্ছে, রাস্তায় ঘাটে সর্বত্র দাঁড়িয়ে মানুষের মেজাজ বদলাচ্ছে, মানুষ আমাদের ফরে দাঁড়িয়ে কথা বলছেন, মুখ খুলছেন, ফলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রোগ্রেস ভালো হচ্ছে। ওয়ান লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে লড়ছেন, কাদের সঙ্গে লড়ছেন এই ব্যাপারটাই তো পরিষ্কার হয়নি। কেন? না, কাদেরকে সঙ্গে দীর্ঘদিন নিয়ে, ধরে খুব কাদেরকে পরিষ্কার। কাদেরকে কাদেরকে সঙ্গে নিয়ে? এটাও আমাদের পার্টির রাজ্য সম্পাদক আজকে বলে দিয়েছেন, খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে বামফ্রন্ট আছে এবং বামফ্রন্টের সহযোগী শক্তিগুলো আছে, আহ, তারা আছেন। আমাদের আসন নিয়ে যা সমঝোতার বিষয় আছে সেটা চলছে, কিছু সামাজিক গোষ্ঠী আছে, এই সবটা মিলে আমরা একসঙ্গে লড়াই করব, লড়াই করব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে। এই বিজেপি আর তৃণমূল বিরোধী যত শক্তি আছে, যারা এক ছাতার তলায় এসে লড়াইটা করতে চায়, আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, কেউ এসেছেন কেউ আসেননি, যারা এসছেন তাদের সবাইকে নিয়ে একসঙ্গে লড়াই হবে।
একটা কোশ্চেন না করেই পারছি না, সেটা হচ্ছে হুমায়ুন কবিরও কি ধরুন বিজেপির এগেনস্টে লড়বে বলছে, সেটা সে কি গ্রহণযোগ্য? এই প্রশ্নের উত্তর আপনারা এতদিনে পেয়ে গেছেন হুমায়ুন কবিরের বক্তব্য থেকে। ওকে, আর এই ব্যাপারে আর বেশি কিছু বলার নেই। আহ, আহ, খোলাখুলি বক্তব্যের জন্য আসলে যে প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলো কিন্তু পাবলিকের মধ্যে আছে, এবং তারা কেউ কখনো সরাসরি যে একটা নির্দিষ্ট প্রোগ্রামে তারা সব প্রশ্নের উত্তর পায় কি পায় না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার। আমি অন্তত চেষ্টা এবার করলাম। আমি আপনাকে একটাই কথা বলি, যে পাবলিকের মধ্যে প্রশ্ন আছের থেকেও বেশি পাবলিককে কোন প্রশ্নের দিকে নিয়ে যাব, এই প্রশ্নে একটা শক্তি ভীষণভাবে সক্রিয়, যে পাবলিককে কোন প্রশ্নের দিকে আমায় নিয়ে যেতে হবে আমার কর্পোরেট মিডিয়ার স্বার্থে, তারা সেই কাজ করে। ফলে আমাদের এজেন্ডাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমরা কোন কথা বলতে চাইছি আমরা সেই কথাই বলবো। আমরা কর্পোরেট মিডিয়া ড্রিভেন কোনো কোয়েশ্চেনের মধ্যে আমরা জড়াবো না। আমাদের ফোকাস খুব পরিষ্কার, রুটি রুজির লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, আমাদের ফোকাস ভীষণ পরিষ্কার। আপনাকে অশেষ ধন্যবাদ কথাগুলো বলার জন্যে। ভবিষ্যতে আবারও হয়তো আসবো অন্য কোনো ইস্যুতে ক্ল্যারিফিকেশনের জন্য। আজকে এই অনুষ্ঠানটা এখানে শেষ করেছি। নমস্কার। ঠিক আছে।